हमें इतनी खुशी हुई हमें इतनी खुशी हुई हमें इतनी खुशी हुई, आंखों में आंसू छलक आए। आज का दिन आपका बन गया। बन गए। हम उनको ठंडा ला करके पिलाए, वो बड़े प्यार से पिए, हम 4 लोग मिलकर के पिए। ठंडा पिया उन्होंने। ठंडा पिए। कोई नेता कभी हमसे मिलने नहीं आया, ना हमसे बात किया। आज इतने बड़े नेता हमसे बात कर रहे थे। आंसू क्यों छलका है, क्या सोच रहे? खुशी की वजह से। নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। আপনারা দেখলেন একজন গরিব মানুষ, একজন ভদ্রলোক যিনি জুতোর কাজ করছেন 40 বছর ধরে, মুচির কাজ করছেন, এই পেশার সাথে যুক্ত, তিনি রাহুল গান্ধীকে দেখে কি পরিমাণ খুশি হয়েছেন, তার চোখ দিয়ে জল বেরিয়ে এসছে। তিনি নির্দ্বিধায় বলছেন সাংবাদিকদের সামনে যে কোনো নেতা আমার সাথে কখনো যোগাযোগ করেনি, সেখানে একজন এত বড় নেতা আমার দোকানে এসে হাজির হবে আমি ভাবতে পারিনি। এবং তার সাথে তিনি ঠান্ডার বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল ভাগ করে খেয়েছে 4 জন মিলে। ওই ভদ্রলোক তার পুঁজি থেকে সারাদিনের যা রোজগার, সেখান থেকে সে একটি ঠান্ডার বোতল নিয়ে এসেছিল। ভারতীয়দের রক্তে আছে অতিথি দেবো ভব, অতিথিকে অভ্যর্থনা দেওয়া, সেটা তিনি করেছেন এবং তিনি খুশিতে কাঁদছেন। ঘটনার সূত্রপাত এভাবে হয় যে রাহুল গান্ধী 2018 সালে কর্ণাটকের বিধানসভার ভোটের সময় প্রচার করতে গিয়েছেন এবং প্রচার করতে গিয়ে ওখানে তিনি অভিযোগ এটাই যে অমিত শাহ বিরুদ্ধে তিনি মানহানিকর কথা বলেছেন বা অবমাননাকর কথা বলেছেন। এই ক্ষেত্রকে বিচার্য রেখে উত্তরপ্রদেশেরই একজন বিজেপির নেতা বিজয় মিশ্র সুলতানপুর আদালতে কেস ঠুকে দেন এবং তারপরেই এখানে হাজিরা দিতে আসেন। এবং হাজিরা দিতে গিয়ে কি করেছেন রাহুল গান্ধী? দিল্লি থেকে প্রথমে উড়োজাহাজে লখনৌতে পৌঁছান এবং সেখান থেকে সড়ক পথে গাড়ি করে তিনি সুলতানপুরে যান এবং আসার পথে এই ঘটনাটি ঘটে। কংগ্রেসের প্রচুর সভ্য সমর্থক সেখানে ছিলেন রাহুল গান্ধীকে সংবর্ধিত করার জন্য বা তাকে একবার দেখার জন্য। রাহুল গান্ধী তাদের সাথেও দেখা করেছেন, কিন্তু দেখেই যখন পাশে দেখেছেন ওই দোকানটা, সেখানে তিনি চলে যান। রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপি কম করে 24 থেকে 25টি মামলা করেছে। আপনারা জানেন যে সুরাটের নিম্ন আদালতে একবার তার জেলও হয়ে গেছিল এই মোদী পদবি নিয়ে একটি অবমাননাকর কথা বলার জন্য। ওখানে হাইকোর্টও তাই রায় একই রাখে, বহাল রাখে এবং সুপ্রিম কোর্টে গিয়ে তিনি বেঁচে যায়। তার থেকে সাংসদ পদ খারিজ হয়ে গেছিল, তার ঘরটা পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছিল। এগুলা প্রত্যেকের জানা। তাকে 5 দিন 65 ঘন্টা পর্যন্ত তাকে জেরা করেছিল সিবিআইরা, কিছু এখনো পর্যন্ত আদতে করতে পারেনি। তো এবার রাহুল গান্ধী যদি এই 25টা কেস যেখানে যেখানে এরকম হাজিরা দিতে যাচ্ছে, সেখানে গিয়ে যদি এরকম কনভয় দাঁড় করিয়ে মানুষের সাথে কথা বলে, অতি উৎসাহিত হয়ে যদি সমর্থকরা সেখানে ভিড় করেন এবং সেখান থেকে আপামর জনসাধারণ যদি ভিড় করে, বিশেষ করে এটা দেখার পর থেকে যে রাহুল গান্ধী আসছেন, তাহলে এই প্রত্যেকটা এক একটা ছোট ছোট ভারত জোড়ো ন্যায়যাত্রা বা ভারত জোড়ো যাত্রায় পরিণত হবে। রাহুল গান্ধী বা বিরোধীর কণ্ঠরোধ করার জন্য, তাকে আটকে রাখার জন্য বিজেপি যে অস্ত্রটা ব্যবহার করেছিল, সেই অস্ত্রটাকে এখন পাল্টা অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাহুল গান্ধী। এটা মোদী অমিত শাহর কপালে আরো চিন্তার ভাঁজ বাড়িয়ে দেবে। রাহুল গান্ধী কিন্তু নিজেকে একটা জায়গায় আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন, যেটা পরিষ্কার তার নিজস্ব একটা ক্ষেত্র তৈরি করছে, নিজস্ব একটা মঞ্চ তৈরি করছে, নিজস্ব একটা পরিচিতি তৈরি করছে, নিজস্ব একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করছে, যেখান থেকে বলা যায় যে এটাই রাহুল গান্ধী এবং এটাই আমি, এটাই আমার পথ চলা। আমরা জানি কিছুদিন আগে ভারতবর্ষের সব থেকে দামি একটি বিয়ে হয়ে গেছে। আপনি বিয়ের আগের যে অনুষ্ঠানগুলো ছিল সেগুলো ছেড়েই দিন। এই যে 4000 বা 5000 কোটি টাকা ব্যয়ে আম্বানির ছেলের বিয়ে, এই বিয়েতে কে ছিল না বলুন? দেশি বিদেশি অনেক অতিথিবৃন্দ ছিল রাজনৈতিক মহলে তাবড় তাবড় নেতারাও। কিন্তু এই নেতাদের মধ্যেও দুটো লাইন ভাগ হয়ে গেছে, দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। একটা রাস্তা চলে গেছে সেই মুম্বাইয়ে, আপনি অনন্ত আম্বানি বলুন, মুকেশ আম্বানি বলুন, সেই 15,000 কোটি টাকা ব্যয়ে বাড়িটাতে। আরেকটি রাস্তা চলে গেছে এই সুলতানপুরের এই মুচির দোকানে, এই খেটে খাওয়া ভারতবাসীর দোকানে। একটি রাস্তা দিয়ে নরেন্দ্র মোদী হেঁটে চলেছেন, আরেকটি রাস্তা দিয়ে রাহুল গান্ধী হেঁটে চলেছেন। আম্বানি পরিবার নিমন্ত্রণ করতে গিয়েছিল বিয়েতে এবং ছেলেকে নিয়েই গিয়েছিল মুকেশ আম্বানি, কিন্তু রাহুল গান্ধী তখন বাড়িতে ছিলেন না। সে তার পূর্ব ঘোষিত আরেকটি কাজে তিনি চলে গেছে। কিন্তু একটা জিনিস, তিনি তার কমিটমেন্টে অনড় ছিলেন, তিনি তার কথায় অনড় ছিলেন। তিনি নিজেকে অন্তত নিজে বিশ্বাস করাতে এটা করেছেন যে আমার লাইনটা ঠিক আছে। আমি ভারতবর্ষকে ঘুরে ভারতবর্ষের মানুষের কাছে যেই কথা বলেছিলাম, যে বারবার তিনি যেটা বলেছেন যে ভারতবর্ষের 22 জন শিল্পপতি, আদানি আম্বানি, যে গুজরাটি ডাবলে
আদানি আম্বানি এবং 22 জন শিল্পপতি বা বলতে পারেন যারা রয়েছে এরকম লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, তারা ভারতবর্ষকে চালাচ্ছে। এবং তিনি তার প্রমাণস্বরূপ লোকসভাতে আদানির সাথে নরেন্দ্র মোদীর একই উড়োজাহাজে বসে সাক্ষাতের ছবিও তিনি তুলে ধরেছিলেন। আসলে এটা একটা নেশার মতো। যারা আসমুদ্র হিমাচল ঘুরেছে পায়ে হেঁটে, যারা ভারতবর্ষের মানে দুঃখী থেকে দরিদ্র থেকে সাধারণ নিম্ন মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের সাথে কথা বলেছেন, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি জাতি উপজাতি ধর্ম উপধর্ম যা কিছু রয়েছে সবগুলোকে প্রত্যক্ষভাবে নিজেকে গ্রহণ করেছে, নিজে যেচে দেখেছে যে আদৌ ভারতবর্ষ কি, আসল ভারতবর্ষ কি, ভারতবর্ষের প্রকৃত রূপ কি, যথার্থ আত্মার স্বরূপ কি, তার কাছে বাকি সবকিছু তুচ্ছ। এটা অনেকটা ওই সমুদ্র মন্থন করে অমৃত আনার মতো, যে তার স্বাদ পেয়েছে বাকি তার কোনো কিছু আর দরকার নেই। তিনি এখন যেটা করছেন রাহুল গান্ধী, সেটা বলতে পারেন রাজনৈতিক সাধনা। সেখানে টাকা পয়সা খুব একটা বেশি এখন আর বিচার বিবেচ্যর জায়গায় থাকে না, বা ক্ষমতাও হয়তো সেভাবে থাকে না। অবশ্যই ক্ষমতা থেকে সরিয়ে একটি আদর্শকে প্রতিষ্ঠা করার লড়াই চলছে, কিন্তু তাই বলে আমাকেই হতে হবে বা আমাকেই থাকতে হবে এই জায়গাটা কিছু নেই। রাহুল গান্ধীর মনে একটা দৃঢ় প্রতিজ্ঞ ধারণা হয়ে গেছে যে অমিত শাহ বলুন নরেন্দ্র মোদী বলুন, এরা কেবলমাত্র তাদের ব্যক্তিগত মতাদর্শ বা ব্যক্তিত্ব থেকে বা পার্টিগত যে মতাদর্শ রয়েছে সেখান থেকে ভারতবর্ষ শাসন করছে না, তাদের ওই যোগ্যতা নেই। রাহুল গান্ধী এটা বিশ্বাস করা শুরু করেছে যে তাদের পিছনে এই আদানি বলুন আম্বানি বলুন, এই বড় বড় শিল্পপতিদের যে অস্বাভাবিক অর্থানুকূল্য রয়েছে সেটার জন্যই এখনো পর্যন্ত এই মোদী বলুন অমিত শাহ বলুন বা বিজেপি বলুন এনডিএ বলুন ক্ষমতায় টিকে রয়েছে। এখানে এবার প্রশ্ন করতে পারেন আপনারা, ভাই তুমি যে বলছো রাহুলের কথা, তাহলে অখিলেশ যাদব তো গিয়েছিল বিয়েতে, লালু প্রসাদ যাদব পুরো পরিবার নিয়ে গেছিল, ওখানে মমতা ব্যানার্জি গেছিল, তুমি কংগ্রেসের কথা বলছো ওখানে কমলনাথ গেছিল, সচিন পাইলট গেছিল। এবার আমি একটা একটা করে প্রশ্নের উত্তরে আসি। কমলনাথ সচিন পাইলট এই মুহূর্তে কংগ্রেসের কোন জায়গায় রয়েছে, কমলনাথের রাজনৈতিক ভবিষ্যৎ যে প্রায় অস্তমিত, এটা আপনারা আমার থেকে ভালো জানেন। এবার আসি মমতা ব্যানার্জি অখিলেশ যাদব বা বাকি যারা শরিক রয়েছে লালু প্রসাদ যাদব তেজস্বী যাদব তাদের কথায়। এরা প্রত্যেকে এই মুহূর্তে রাহুল গান্ধীর সাথে রয়েছে যে বিরোধী ঐক্যমত্যা প্রতিষ্ঠা করার জন্য, বিজেপিকে সরানোর জন্য। কিন্তু রাহুল গান্ধীর মোটো কেবলমাত্র এই মুহূর্তে বিজেপিকে সরানো নয়, রাহুল গান্ধীর মোটো বিজেপিকে সরানোর সাথে সাথে কংগ্রেসের মধ্যে যে এতদিনের কিছু ধ্যান ধারণা রয়েছে যেগুলো আস্থা করে ফেলে দেওয়া উচিত, সেগুলোর বিরুদ্ধেও রাহুল গান্ধীর হাঁটা বা পথ চলা। আর এর জন্যই তিনি ওখানে দাঁড়িয়ে থেকেছেন। যে মানুষটি আসমুদ্র হিমাচল বলুন, কাশ্মীর থেকে কন্যাকুমারী বলুন, ভারত জোড়ো ন্যায় যাত্রা বলুন, গাড়ির উপর দাঁড়িয়ে মানুষের সাথে সংযোগ স্থাপন বলুন, প্রত্যেকটি জায়গাতেই একটি কথা ভীষণ কড়াভাবে বলেছিলেন যে ভারতবর্ষের 22 জন শিল্পপতির বা এই ব্যবসায়ীদের যদি 16 লক্ষ কোটি টাকা মুকুব করে দিতে পারে ভারতবর্ষের সরকারি ব্যাংকগুলো বা তাদের সরকারি ব্যাংকগুলো থেকে নেওয়া ঋণ বা টাকা, তাহলে ভারতবর্ষের জনসাধারণের জন্য কেন মুকুব করা হবে না, ভারতবর্ষের কৃষকদের জন্য কেন মুকুব করা হবে না। এবং এই কথার উপর ভিত্তি করেই রাহুল গান্ধী এগিয়ে চলেছেন। আর এই কথার উপর ভিত্তি করে এতদিন কাজ হয়েছে বলেই মানুষ যতটুক পরিমাণ এই মুহূর্তে বিশ্বাস করেছে রাহুল গান্ধীকে, সেটাই তার কাছে পুঁজি এবং সে সেটা খোয়াতে চায় না, এটাই তার কাছে সম্পদও বটে। আর এর জন্যই তিনি তার মতো রয়েছেন, তিনি তার মতো করে চেষ্টা করে চলেছেন। কিন্তু এই লড়াই ভীষণ কঠিন দাদা। এই লড়াই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শিল্পপতিদের বিরুদ্ধে, সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে এই লড়াই ভীষণ কঠিন। এবং এই লড়াইয়ে যে একটু আগে যে প্রশ্নটা উত্থাপিত হয়েছিল আমার নিজের বক্তব্যের মাধ্যমে, যে বাকি যারা শরিক রয়েছে তারাও ছিটকে যেতে পারে, কিছু ব্যক্তিগত স্বার্থে হোক, কিছু দলীয় স্বার্থে হোক, কিছু রাজনৈতিক পরিপ্রেক্ষিতে হোক বা পরিবেশে হোক, ছিটকে যেতে পারে। কিন্তু তিনি তার জায়গায় অটুট রয়েছেন। তিনি যেই বিশ্বাসটা করেছেন যে নরেন্দ্র মোদী বলুন, অমিত শাহ বলুন, বিজেপি বলুন, এনডিএ বলুন, এরা কেউ তাদের ব্যক্তিগত দক্ষতা অতটা নেই যে তারা এই মুহূর্তে ক্ষমতায় আছে, তাদের পিছনে এই মানুষগুলো অর্থানুকূল্য রয়েছে, সেই জায়গাটা থেকে এই লড়াই। আর এই যে পথ চলা রয়েছে, এই পথ চলার সাধনায় উত্তরণ বলতে পারে, আস্তে আস্তে ধাপে ধাপে সেটা এগিয়ে যাওয়া। সেই এগিয়ে যাওয়াতে ক্ষমতা থাকুক না থাকুক, কিন্তু জননেতা হওয়ার মতো প্রচুর পরিমাণ রসদ রয়েছে।
আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।